ছুটির পরে আমি আর সামিয়ার রুমে গেলাম না, ওদের দুজনকে নিয়ে বাসা আসলাম। গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে পড়তে বসলাম, কারণ পরীক্ষার আর বেশি সময় নেই। রাতে মিম, নেহা আর আমি একসঙ্গে ডিনার করতেছি। মিম আমার কোলে বসে আমার হাতে তুলে খাচ্ছে। ডিনার করার সময় নেহা যা বলল তা শুনে রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। নেহা বলল, আসলে ভাইয়া, সামিয়া ম্যাম যেই বাসায় থাকতো সেই বাসায় সমস্যা হয়েছে, এখন থাকার জন্য আরেকটা বাসা খুঁজতেছে। আমি বললাম, তো? নেহা বলল, আমি বলতেছি যে তাকে আমাদের বাসায় রেখে দেই, তাতে তার কাছে আমার লেখাপড়াও ভালো হবে আর মিম তার মামুনিকে কাছে পাবে। আমি নেহাকে ঠান্ডা মাথায় শান্তভাবে বললাম, দেখ নেহা, তুই কি চাস আমি তোদেরকে ছেড়ে চলে যাই? নেহা বলল, না। আমি বললাম, তাহলে এসব কথা আর বলিস না। নেহা বলল, প্লিজ ভাইয়া, তুমি শুধু আমার এই কথাটা রাখো। আমি বললাম, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। এই কথা বলেই খাবার টেবিল থেকে উঠে মিমকে নিয়ে আমি চলে আসলাম আমার রুমে। মিমকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে গেলাম। ছাদে গিয়ে আকাশের তারকার দিকে তাকিয়ে মনে মনে বলতেছি, কেন সামিয়া, কেন কেন তুমি আমার সেই পুরনো কষ্টগুলোকে মনে করিয়ে দিচ্ছ? আমি তো তোমাকে ছাড়া ভালোই ছিলাম। কোথা থেকে তুমি এসে আবার তোমার সেই মায়া জড়িয়ে ফেললে, যেই মায়ার কাছে তোমার প্রতি আমার ঘৃণাটা হার মেনে নিয়েছিল। আমি তো সবকিছু ভুলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আবার সেই একইভাবে সন্দেহ করে চরিত্রহীন উপাধি দিলে। বেশ, আমি চরিত্রহীন হলাম, কিন্তু আমার কাছে আসার জন্য, আমার বাসায় থাকার জন্য এরকম করতেছো কেন? হয়তোবা তুমি মনে করতেছো আমি কিছুই বুঝতে পারিনি। দেখি তুমি কত দূর দৌড়াতে পারো। নেহা মন খারাপ করে ডাইনিং টেবিল থেকে উঠে আসতেই ওর ফোনটা বেজে উঠলো। বেড থেকে ফোনটা হাতে নিয়ে দেখে সামিয়া ফোন দিছে। নেহা রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? সামিয়া উত্তেজিত হয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। নেহা, তোমার ভাইয়া কি বললো? নেহা বলল, আসলে ভাবি, ভাইয়া তো রাজি হচ্ছে না। সামিয়া মন খারাপ করে বলল, ও। নেহা বলল, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। সামিয়া বলল, কিছুই ঠিক হবে না নেহা, কিছুই ঠিক হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি মনে হয় আমার ভালোবাসাকে হারিয়ে ফেললাম। সামিয়া কান্না করতে করতে এই কথাগুলো বলতেছিল। নেহা বলল, প্লিজ ভাবি, তুমি ভেঙে পড়ো না, আমি চেষ্টা করতেছি। সামিয়া বলল, প্লিজ নেহা, তুমি কিছু করো। নেহা বলল, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। সামিয়া ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আচ্ছা, পরে কথা বলবো। নেহা বলল, ঠিক আছে, ভালো থেকো। নেহার সাথে কথা বলে সামিয়া বেডে বসে থেকে চিৎকার করে কান্না করতে লাগলো। সামিয়ার মনে হচ্ছে সে শাহিদকে হারাতে যাচ্ছে। বড্ড বেশি ভালোবাসে যে শাহিদকে, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। হয়তো বেশি ভালোবাসার জন্য সন্দেহটাও বেশি, আর একটা সম্পর্ক ভাঙতে সন্দেহের অবদান সব থেকে বেশি থাকে। নেহা ফোন রেখে ভাবতে লাগলো কিভাবে সামিয়াকে তার বাসায় নিয়ে আসা যায়, আর এজন্য তার ভাইয়াকে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে, একটু পরেই মনে পড়লো তার ভাই তো তার কান্না আর কষ্ট সহ্য করতে পারে না। এসব ভাবতেই ঘুমিয়ে গেল। এদিকে আমি অনেক রাত পর্যন্ত ছাদে থেকে তারাদের খেলা দেখে রুমে এসে শুয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু স্টাডি করলাম। 8টার সময় আমি আর আমার মেয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসে আছি। নেহা আসলে একসাথে ব্রেকফাস্ট করে কলেজে যাব। আমার মেয়ের সাথে গল্প করতেছি, মানে ট্যুরে গিয়ে কি দেখলো, ওর মামুনি কি খাওয়ালো, কি বললো, এইসব আর কি। গল্প করতে করতে 20 মিনিট পার হয়ে যাওয়ার পরেও নেহা আসতেছে না। আমি আমার মেয়েকে বললাম, আম্মু, তোমার আন্নিকে ডেকে নিয়ে আসো তো। মিম বলল, আচ্ছা বাবাই। আমার মেয়ে নেহাকে ডাকতে গেল। আমি ফোন বের করে ফেসবুকে ঢুকলাম। একটু পরে আমার মেয়ে একাই নেহার রুম থেকে বের হয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, আম্মু, তোমার আন্নি কোথায়? মিম বলল, বাবাই, আন্নি রাগ করেছে, খাবে না বললো, মানে রাগ করেছে, খাবে না বললো। আমি অবাক হয়ে বললাম, রাগ করেছে মানে? চলো তো আম্মু, কি হয়েছে দেখি। মিম বলল, চলো বাবাই। আমার মেয়েকে কোলে নিয়ে নেহার রুমে গেলাম। রুমে এসে দেখি নেহা বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কান্না করতেছে। আমি নেহার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে উত্তেজিত হয়ে বললাম, কি হয়েছে আপু তোর, কান্না করতেছিস কেন? নেহা কোনো কথা না বলে বালিশে মুখ গুজে কান্না করেই যাচ্ছে। এইবার আমি আর স্থির থাকতে পারলাম না। আমি আমার হাত দিয়ে ওর মাথাটা আমার কোলে নিয়ে বললাম, কি হয়েছে নেহা, আমাকে বলবি তো? না, নেহা কিছুই বলতেছে না, চোখ বন্ধ করে শুধু পানি ফেলতেছে। আমি বললাম, দেখ বোন, তুই যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল, তোরা ছাড়া আমার কে আছে? নেহা বলল, আমি কারো বোন নই, আমার জন্য কাউকে কষ্ট পেতে হবে না। কেউ আমার কথা শুনে না, আমি কারো কেউ নই। ও, এই ব্যাপার, এতক্ষণে বুঝলাম। মুস্কি হেসে নেহার কপালে একটা চুমু দিয়ে বললাম, বল তুই কি চাস? নেহা বলল, ম্যামকে আমাদের বাসায় থাকতে দিতে হবে। আমি বললাম, ঠিক আছে যা,
নেহা বলল, সত্যি? আমি বললাম, এখন ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে নাস্তা করে কলেজে যাব। নেহা বলল, ঠিক আছে। আমি নেহার রুম থেকে বের হয়ে এসে মনে মনে হাসতেছি আর বলতেছি, সামিয়া, তুমি আর কত কি করবে? আমার সহজ সরল বোনের মনে তুমি অভিমান ঢুকিয়ে দিলে। নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদের ভাই বোনের মাঝে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলে। তোমাকে কখনোই আমার বাসায় নিয়ে আসতাম না, কিন্তু আমার বোনের জন্য তোমাকে আমার বাসায় থাকতে দিলাম, নইলে আমার মাহারা বোনটা কষ্ট পাবে। গাইস, তোমাদেরকে 1 মিনিট বিরক্ত করার জন্য দুঃখিত। গাইস, ফেস্টিভ্যাল কবে করব এমন কোশ্চেন করতে করতে তোমরা আমাকে পাগল করে ফেলছো। হ্যাঁ গাইস, ফাইনালি তোমাদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। তোমরা আমাকে 16,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, এজন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো তোমাদেরকে কথা দিলাম, যেদিন তোমরা আমাকে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা সেই দিন আমি ফেস্টিভ্যাল করে দিব। আর তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। প্রত্যেকটা ভিডিওতে তোমরা টার্গেট কমপ্লিট করে দাও। তোমরা লাইকের টার্গেট কমপ্লিট করে দাও, কিন্তু কমেন্টের টার্গেট কমপ্লিট করো না, এজন্য আমার একটু মন খারাপ। কিন্তু কমেন্টের টার্গেট পূরণ করা কিন্তু আরো সহজ, কারণ তোমরা চাইলেই একজনে অনেক অনেক বেশি কমেন্ট করতে পারো, 6টা-7টা কমেন্ট করতে পারো। সো তোমাদেরকে বলবো, এই ভিডিওতে যে যত বড় কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তোমাদের ভাইয়াটার স্বপ্ন পূরণ করে দাও। এই ভিডিওতে 500 লাইক এবং 500 কমেন্ট কমপ্লিট করে দাও। এন্ড নেক্সট গল্প কিরকম চাও, লাভ স্টোরি নাকি ভূতের গল্প, অবশ্যই কমেন্টে জানাও। আর সে কষ্ট পেলে আমি তার মায়ের দেওয়া কথাটা রাখতে পারবো না। তবে সামিয়া, তুমি যখন আমার বাসায় আসতে চেয়েছো, থাকতে চেয়েছো, তাহলে বেশ, তুমি প্রস্তুত থেকো আমার অমানবিক অত্যাচার সহ্য করার জন্য। নেহা নিচে আসলো, 3জন মিলে একসাথে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে বাইকটা পার্ক করে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। একটু পরে ক্লাসে গেলাম। প্রথম ক্লাস শেষ হতেই সামিয়া এসে ক্লাসে ঢুকলো। মনে হয় ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় ছিল। সামিয়া ক্লাস করাতে শুরু করলো। আমার দিকে সে একইভাবে তাকিয়ে আছে, যা আমাকে অস্বস্তি বোধ করাচ্ছে। অস্বস্তির মাধ্যমে কোনোরকম ক্লাসটা শেষ করে বাইরে চলে আসলাম। আজকে আর ক্লাস করব না। নেহার কাছে মিমকে নিতে গেলাম, কিন্তু মিম নেহার কাছে নেই। নেহা বলল, মিম নাকি সামিয়ার কাছে আছে। কি আর করার, অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম সামিয়ার রুমে। সামিয়ার অফিস রুমের দরজাটা হালকা ফাঁকা ছিল। দরজার ফাঁকা স্থান থেকে দেখি সামিয়া মিমকে তার টেবিলের উপর বসিয়ে রেখে সে সামনের চেয়ারে বসে আছে, কি যেন বলতেছে, আর মিম খিলখিল করে হাসতেছে। আমি দরজা নক করে বললাম, আসতে পারি? সামিয়া মাথা নিচু করে অনুমতি দিল। আমি মিমের কাছে গিয়ে বললাম, আম্মু, বাসায় যাবে এখন? মিম বলল, হ্যাঁ বাবাই যাবো। আমি বললাম, চলো আম্মু। মিম আমার কোলে উঠতে উঠতে বলল, বাই মামুনি। সামিয়া বলল, বাই মামুনি। মিমকে নিয়ে দরজার কাছে আসতেই সামিয়া বলল, শাহিদ, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ শোনো। আমি তার কোনো কথা না শুনে দরজা খুলতে যাব, তখনই সামিয়া এসে আমার হাত ধরে বলল, প্লিজ শাহিদ। আমি আর বলতে না দিয়ে ঠাস ঠাস করে দিয়ে বললাম, কোন সাহসে আমার হাত ধরেছিস? আমার থাপ্পড় খেয়ে সামিয়া সেখানে বসে কান্না করতে লাগলো। আমি সেদিকে খেয়াল না করে মিমকে নিয়ে ওর রুম থেকে বেরিয়ে আসলাম। বাইরে আসতেই মিম বলল, বাবাই, মামুনির তান্নার তথ্যতে তেন। আমি বললাম, তোমার মামুনি চকলেট খাবে তাই। মিম বলল, তাহলে একটা তিনি এনে দাও না। এই মেয়েকে কিছু বলে শান্তি নেই। সান্ত্বনামূলক বাক্য প্রদান করে বললাম, তোমার মামুনির কাছে অনেক চকলেট আছে, সেগুলো একাই খাবে, তাই কান্না করতেছে, এজন্য তোমাকে ওইখান থেকে নিয়ে আসলাম, বুঝেছো? মিম বলল, বাবাই। এরপরে মিমকে নিয়ে নেহার কাছে গিয়ে বললাম, নেহা, তুই এখন বাসায় যাবি কি? নেহা বলল, কেন? আমি বললাম, আমি এখন বাসায় যাব, তুই যাবি নাকি? নেহা বলল, আমি পরে ম্যামকে নিয়ে একবারে যাব। আমি বললাম, ম্যাম মানে? নেহা বলল, ম্যাম মানে মিমের মামুনিকে নিয়ে যাব। আমি বললাম, ওকে আবার নিয়ে যাওয়ার কি আছে? নেহা বলল, না মানে ভাইয়া, তুমি যাও, আমি একটু পরেই ম্যামের সাথে আসতেছি। আমি গম্ভীর ভাবে বললাম, ঠিক আছে, ভালোভাবে আসিস। নেহা বলল, আচ্ছা ভাইয়া। আমি আর কথা না বাড়িয়ে মিমকে নিয়ে বাইরে যেতেই মিমির সাথে দেখা। এরপরে ওর সাথে কথা বলার জন্য ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম। মিমি আমাকে বলল, সরি শাহিদ, আমার জন্য সামিয়া ম্যাম তোমার সাথে ওই দিন বিহেভ করলো। আমি বললাম, আরে না, এসব বাদ দাও, ট্যুরে কেমন সময় কাটলো তাই বলো। মিমি বলল, ভালোই কেটেছে, কিন্তু তোমার জন্য আমার কিছুটা খারাপ লেগেছে। আমি বললাম, কেন, আমার জন্য খারাপ লাগার কি আছে? মিমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিমি বলল, আমার জন্য সেদিন তুমি সেখান থেকে চলে আসলে, আবার আমার জন্য ম্যামের সাথে তোমার সম্পর্কটাও নষ্ট হয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, আরে না, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। আর সেই দিন সেখান থেকে আসার কারণ হলো, পরদিন অফিসে একটা মিটিং ছিল। কথা বলতে বলতে হঠাৎ নজরে পড়লো ক্যান্টিনে, যেখানে সামিয়া, নেহা আর নেহার কিছু ফ্রেন্ড ছিল। ওরা সবাই খাচ্ছে, কিন্তু সামিয়া আমার দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে। মুখটা কালো হয়ে আছে, আর মনে হচ্ছে চোখ দিয়ে যে কোনো সময় ঝর্ণা প্রবাহিত হবে।
আমরা মানে মিমি আর আমি ক্যান্টিন থেকে বেশ দূরে থাকলেও সামিয়ার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি সামিয়াকে কষ্ট দেওয়ার জন্য মিমির সাথে আরো বেশি বেশি করে হেসে হেসে কথা বলতে লাগলাম। মিমি বিষয়টা বুঝতে পেরে বলল, আমি জানি শাহিদ তুমি ম্যামকে এখনো ভালোবাসো, কিন্তু বলতেছো না কারণ আরো কষ্ট দিতে চাও। তবে এমন বেশি করো না যাতে আবার শেষ হতে না দিয়েই বললাম, ও কিছু না, এটা সামান্য কিছু। আচ্ছা ভালো থেকো, বাসায় যাব। মিমি বলল, আচ্ছা যাও। এরপরে আমি এবং আমার মেয়ে বাইক নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমিও গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে বাবা আর মেয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহার ডাকে ঘুম ভাঙলো। নেহা বলল, ভাইয়া, ও ভাইয়া ওঠো। আমি ঘুমের ঘরে বললাম, কি হয়েছে বল। নেহা বলল, ভাইয়া নিচে থেকে সামিয়া ম্যামের লাগেজ আর ব্যাগটা নিয়ে এসো। আমি বললাম, কি? বলে লাফ দিয়ে উঠে দেখি সামিয়া দরজার পাশে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসতেছে। মেজাজটা বিগড়ে গেল। আমি রাগে কটমট করে বললাম, আমাকে কি লোক মানুষ মনে হয়? আর আমি এখানে থাকতে দিয়েছি বলে আমাকে এসব করতে হবে? আমি পারবো না, প্রয়োজনে এখান থেকে চলে যেতে পারে, আমি এসব করতে পারবো না। শাহিদের কথা শুনে সামিয়ার হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। নেহা বলল, প্লিজ ভাইয়া যাও একটু। আমি বললাম, হর কোথা থেকে যেন ওইসব ঝামেলা আসে, আচ্ছা চল। এরপরে বাসার বাইরে এসে গাড়ি থেকে সামিয়ার লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে বাসায় আসলাম। বাসার ভিতরে এসে দেখি সামিয়া মিমকে কোলে নিয়ে বসে আছে। আমি রেগে গিয়ে বললাম, বাসায় ভাড়া থাকতে এসেছো, ভাড়াটিয়ার মতো থাকবে, আমাদের সাথে কি যত সব। সামিয়া আমার কথা শুনে দৌড়ে ওর রুমে চলে গেল। নেহা মন খারাপ করে বসে আছে। আমিও রুমে চলে আসলাম। ডিনার করার সময় ডাইনিং টেবিলে গিয়ে দেখি সামিয়া টেবিলে বসে থেকে মিমকে খাওয়াচ্ছে আর নেহা ওদের পাশে বসে থেকে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি চেয়ারে বসতেই নেহাকে বললাম, নেহা উনি কি আমাদের পরিবারের সদস্য নাকি ভাড়াটিয়া? নেহা বলল, কেন ভাইয়া? আমি বললাম, আমাদের সঙ্গে ডিনার করতেছে যে। নেহা বলল, প্লিজ ভাইয়া এসব বাদ দাও। আমি রেগে গিয়ে বললাম, থাক তুই, আমি খাবোই না। এরপরে রুমে এসে বেডের উপর বসে আছি। একটু পরে বুঝতে পারলাম কে যেন রুমে ঢুকলো। আমি তাকিয়ে দেখি সামিয়া। আমাকে তাকাতে দেখেই করুণ সুরে সামিয়া বলল, প্লিজ তুমি আমার উপর রাগ করে না খেয়ে থেকো না, শরীর খারাপ করবে। আমি বললাম, দেখুন আমি আপনাকে এখানে থাকতে দিয়েছি বলে এই নয় যে আপনি যখন ইচ্ছা তখন আমার রুমে আসবেন, আর আমার শরীর খারাপ হবে কি না সেটা আমি বুঝবো, কাউকে আলগা পিরিত দেখাতে হবে না। আর এখন আমার রুম থেকে বের হয়ে গেলে খুশি হতাম। সামিয়া আর কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ স্টাডি করে ছাদে গেলাম। ছাদে বসে থেকে মেঘের খেলা দেখতেছি। হঠাৎ পিছনে কারো আসার শব্দ পেলাম। তাকিয়ে দেখি সামিয়া আসতেছে। সামিয়াকে দেখে আমি নিচে নেমে আসতে চাইলে সামিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, শাহিদ আমাকে কি মাফ করা যায় না? আমি পারতেছি না। আমি মানলাম সেদিনের ভুলটা আমার হয়েছিল, কিন্তু আমার জায়গায় তুমি থাকলে কি করতে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সামিয়া এগুলো বলতেছিল আর কান্না করতেছিল। গাইস তোমাদের মনে আছে তো সাবস্ক্রাইব করার কথা? সো বেশি বেশি সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দাও। আমি বললাম, ম্যাম আপনি আমার বাসায় থাকার জন্য বা আমার কাছে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন, সেগুলো তো সফল হয়েছেন, কিন্তু আবার কি চাচ্ছেন? আপনি কি আমাকে পরিবার ছেড়ে যেতে বাধ্য করবেন? বের হয়ে যেতে বললে যাচ্ছি, তবু আপনি আমাকে আপনার সেই মিথ্যা ভালোবাসার মায়া জড়ায়েন না। তাছাড়া আমি তো চরিত্রহীন, একজন চরিত্রহীনের সাথে কিভাবে আপনার যায়? সুতরাং বলি কি, আপনি এসব বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করেন। এই কথা বলে আমি ছাদ থেকে নেমে নিজের রুমে আসলাম। সামিয়া ছাদ থেকে নেমে রুমে এসে বলতে লাগলো, শাহিদ তুমি আমার প্রতি যতই রাগ অভিমান করো না কেন, আমি তোমার সেই রাগ অভিমান আমার ভালোবাসা দিয়ে শেষ করে দিব। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, কিন্তু আমাকে কষ্ট দিতে চাও, দাও, সমস্যা নেই। তোমার সব কষ্ট মাথা পেতে সহ্য করব, তবুও তোমাকে আর ছাড়বো না। এখন শুধু সময়ের অপেক্ষা। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মিম নেহার কাছে আছে। সকালে ঘুম ভাঙলো অপরিচিত কণ্ঠে, যেই কণ্ঠ সকালে শোনা যায়নি। চোখ খুলে দেখি সামিয়া কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রেগে গিয়ে বললাম, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, ইচ্ছে মতো আমার রুমে আসতেছেন, আর আপনার কি কমন সেন্স নেই যে একজনের রুমে ঢুকতে হলে তার অনুমতি নিতে হয়? সামিয়া বলল, না মানে তোমার কফি। আমি কফি হাতে নিয়ে এক চুমুক দিতেই বুঝলাম এটা সামিয়া তৈরি করেছে, খুব টেস্ট হয়েছে। আমি জানার পরে বললাম, এটা কে বানিয়েছে? সামিয়া খুশি হয়ে বলল, আমি বানিয়েছি। আমি কফি সামিয়ার হাতে ঢেলে দিয়ে বললাম, সি এসব মানুষ খায়, কি বানিয়েছেন এসব? কফি বানাতে পারেন না, যান চোখের সামনে থেকে। সামিয়া কফির মগটা হাতে নিয়ে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করলাম যেই জায়গায় গরম কফি পড়েছে সেই জায়গাটা লাল হয়ে গেছে। নিজেকেই খারাপ লাগতেছে, কি করে করলাম এমন? আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি মিমার নেহা চোপায় বসে টিভি দেখতেছে। আমি ওদের কাছে গিয়ে বসলাম। একটু পরে নাস্তা করে রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। একটা জিনিস খেয়াল করলাম, সকালের পর থেকে সামিয়াকে আর দেখতে পাইনি।
এমনকি নাস্তা করার সময়ও না। বাইরে এসে সামিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। ক্লাসের প্রায় সব স্টুডেন্ট আমাদের নিয়ে সমালোচনা করে বা করতেছে। সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বসলাম। আড্ডা দিতে দিতে রিয়াদ আমাকে বলল, দোস্ত, ম্যাম মনে হয় তোকে সত্যি ভালোবেসে ফেলেছে। আমি বললাম, দেখ, এটা ভালোবাসা নয়, এটা হলো আবেগ, যেটা কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। সাকিব বলল, কিন্তু শাহিদ, একটা বিষয় ভাব, ম্যাম অন্য কাউকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট না করে তোকে করলো। আবার ট্যুরে যাওয়ার সময় বাসে তোর পাশে মিমেকে দেখে কি বিহেভটাই না করলো, আর ক্লাসে তো সবসময় তোর দিকে তাকিয়েই থাকে। এখন এটাকে যদি তুই আবেগ বলো তাহলে তোর ভুল হবে। আমি বললাম, আমি এসব শুনতে চাচ্ছি না, সো এই টপিকটা বাদ দে তো। ইকবাল বলল, ঠিক আছে, কিন্তু একটা কথা, তুই আমাকে সত্যি বলবি? আমি বললাম, হ্যাঁ বল। ইকবাল বলল, তোর সাথে ম্যামের কি সম্পর্ক? আমি বললাম, মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? ইকবাল বলল, মানেটা হলো সহজ। সেদিন কক্সবাজার বিচে ম্যাম যখন তোকে মিমির সাথে দেখেছিলেন, তখন তোকে বলেছিলেন তুই আগেও চরিত্রহীন ছিলি, এখনো আছিস। আবার তোকে লুচ্চাও বলেছিলেন। আবার ম্যামকে বরণ করে নেওয়ার সময় তুই ম্যামকে দেখে চমকে উঠেছিলিস, আর ম্যামও তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেটা কেউ লক্ষ্য না করলেও আমি করেছি। আরো অনেক প্রমাণ আছে যার মাধ্যমে বোঝা যায় তুই আর ম্যাম একে অপরকে আগে থেকে চিনতিস। এবার সত্যিটা বল প্লিজ। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, মাথা নিচু করে বসে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে রিয়াদ বলল, প্লিজ ভাই, তুই আমাদের বন্ধু ভেবে থাকলে বল। আমি আর না বলে পারলাম না। আমি বললাম, তোরা আমার সম্পর্কে কি জানিস? রিয়াদ বলল, কি জানি মানে? তুই এই পৃথিবীতে এতিম ছিলি, আর তোর বাবা, যিনি মারা গেছেন, তোকে রাস্তা থেকে নিয়ে এসে সন্তান হিসেবে পরিচয় দিয়ে তোকে লালন পালন করেন, আর তিনি মৃত্যুবরণ করার সময় তার সকল সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যায়। এটাই তো আমরা জানি। আমি বললাম, আমি এতিম নয়। ওরা সবাই অবাক হয়ে বলল, মানে? আমি বললাম, আমি এতিম না। এই পৃথিবীতে তোদের মতো আমার মা বাবা, ভাই ভাবি সবাই আছে। ইকবাল উত্তেজিত হয়ে বলল, কিন্তু তারা কোথায় আছে? আর তুই বা তাদের ছেড়ে এখানে একাই আসিস কেন? এরপরে আমি কলেজ লাইফ থেকে শুরু করে বাসা থেকে বের হয়ে ঢাকায় আসা পর্যন্ত সবকিছু ওদেরকে বললাম। আমার সব কথা শুনে ওদের তিনজনের চোখে পানি চলে এসেছে। ইকবাল আর আবেগ ধরে রাখতে না পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোর উপর দিয়ে এত কষ্ট গেছে, আর তুই সবসময় সবকিছু মুখ বুঝে সহ্য করেছিস। তুই আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি। কথাগুলো বলার সময় ইকবাল কান্না করতেছিল। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর পরিবেশটা ঠান্ডা হলে আমি ইকবালকে বললাম, দোস্ত, এবার তুই বল, কিভাবে আমি সামিয়াকে মেনে নিব? সবকিছু ভুলে মেনে নিতাম, কিন্তু সেদিন তার ব্যবহার আমাকে আবারও বুঝিয়ে দিয়েছে যে আমার প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা তার আবেগ। আর যদিও ভালোবাসা হয়, তাহলে আমি তাকে প্রচুর পরিমাণে কষ্ট দিব, যেটা আমাকে দেওয়ার থেকেও 1000 গুণে বেশি, যাতে সে বুঝতে পারে ভালোবাসা মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। ইকবাল বলল, কিন্তু আমার মনে হয় না এটা তার আবেগ। তুই ভালোভাবে বুঝে মেনে নে ভাই, বেশি কষ্ট দিতে গিয়ে যেন আবার হারিয়ে না ফেলিস। সাকিব বলল, হ্যাঁ শাহিদ, ইকবাল কিন্তু ঠিকই বলেছে। আমি বললাম, আরে না, হারিয়ে যাবে কোথায়, এখন তো আমাদের বাসায় থাকে। ইকবাল বলল, কি, তোর বাসায় থাকে? আমি বললাম, আচ্ছা, ভালো থাকিস তোরা, আমি বাসায় যাব। বন্ধুরা বলল, ঠিক আছে যা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। মানে নেহা যেখানে ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দেয়, কিন্তু সেখানে নেহা নেই, ওর কয়েকটা বান্ধবী বসে আছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, নেহা কোথায় গেছে, বলতে পারবে কি? নেহার বান্ধবী বলল, নেহা ওর ভাবির সাথে ক্যান্টিনে গিয়েছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, ভাবি মানে? নীলা বলল, ভাইয়া, আপনি মনে হচ্ছে কিছুই বুঝতে পারতেছেন না। ভাবি আপনার সাথে আপনার বাসায় থাকতেছে, আর আপনি আমাদের কাছে এসে না জানার ভান করতেছেন। ও, এবার বুঝলাম আসল কাহিনী। আমি ওদের বললাম, আরে তোমরা যা ভাবতেছো তা নয়। নীলা বলল, বুঝি ভাইয়া, বুঝি, এসব বাদ দিয়ে ট্রিট কবে দিবেন বলুন। আমি মনে মনে ভাবতেছি, কি এক মুশকিলে পড়লাম রে ভাই, বিয়ে না করেই আজকে বিয়ের ট্রিট দিতে হয়, তাও আবার আমার এক্সের। মন চাচ্ছে আজকে থাপ্পড় মেরে ওদের কান ফাটিয়ে ফেলি। কিসের এত ভাবি ভাবি? আমি বললাম, ঠিক আছে ক্যান্টিনে চলো। এরপরে ওদেরকে নিয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে দেখি সামিয়া, মিম, নেহা বসে থেকে ফুচকা খাচ্ছে। আমাকে নেহার বান্ধবীদের সাথে দেখে নেহা আর সামিয়া কিছুটা অবাক হলো। মিম আমাকে দেখে আমার কাছে আসলো। নেহা ওর বান্ধবীদের জিজ্ঞেস করলো, তোরা এখানে? নেহার বান্ধবী বলল, আরে ভাইয়া আজকে ট্রিট দিবে, তাই আসলাম। নেহা বলল, ভাইয়া ট্রিট দিবে মানে? নীলা বলল, ভাইয়া বিয়ে করেছে তাই। এমন সময় সামিয়া পানি খাচ্ছিল। বিয়ের কথা শুনে সামিয়ার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বিষণ্ণ মুখে নিশার দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, বিয়ে করেছে মানে? সামিয়ার এই অবস্থা দেখে আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তা বলে বোঝাতে পারবো না। নীলা বলল,
হ্যাঁ ভাবি, সরি ম্যাম। আপনি এত ইমোশনাল হচ্ছেন কেন? ভাইয়া, ভাবিকে এক গ্লাস পানি খাওয়ান। নীলার কথা শুনে সামিয়ার যেন কলেজায় পানি আসলো। সামিয়া মুচকি হেসে বলল, না না, আমি ঠিক আছি। কেউ আর কোনো কথা না বলে ফুচকা খাওয়া শুরু করলো। ওরা সবাই ফুচকা খাবে, তাই আমি ফুচকা অর্ডার দিয়েছি। আমি আর নেহার বান্ধবী একই টেবিলে বসেছি। নেহা আর সামিয়া আমাদের সামনে টেবিলে বসেছে। আমি আর সামিয়া মুখোমুখি বসেছি, যার ফলে আমি কি করব তা সামিয়া দেখতে পাবে। আর আমার ডান পাশের চেয়ারে নীলা, মানে নেহার বান্ধবী। আমি চেয়ারে বসে থেকে ওদের ফুচকা খাওয়া দেখতেছি। অবশ্য নীলা আমাকে ফুচকা খাওয়ার জন্য জেদ করলো, কিন্তু আমি খেলাম না। আর আমার মেয়ে আমার কোলে বসেছে। আমার মেয়েকে ফুচকা খাওয়ার কথা বললে সে খাবে না, সে নাকি তার মামুনির সাথে খেয়েছে। নীলা একটা ফুচকা ওর মুখ দিয়ে চিবোতে চিবোতে বলল, ভাইয়া আপনি একটা ফুচকা খান, আমি তুলে খাওয়াচ্ছি। কি মেয়ে রে বাবা! আমি অবাক না হয়ে আর পারলাম না। আমি বললাম, না আমি খাবো না, তোমরা খাও। নীলা মুখটা ভার করে বলল, আপনি না খেলে আমিও খাবো না। আমি নীলার কথা শুনে সামিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে মায়াবী হরিণের মতো তাকিয়ে আছে। হয়তোবা ভাবতেছে, শাহিদ আমি তোমাকে আমার হাতে খাইয়ে দিব, তুমি ওদের হাতে খেও না। কিন্তু সেই অধিকার তার নেই। এই তো একটা ভালো বুদ্ধি পেলাম তাকে মানসিকভাবে হার্ট করার জন্য। আমি নীলাকে বললাম, এতই করে যখন বলতেছো তাহলে দাও। এরপরে নীলা আমার মুখে একটা ফুচকা তুলে দিল। দেখি সামিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আরেকটু হার্ট করার জন্য ফুচকা একটা চিবুনি দিয়ে বললাম, তোমার ফুচকা খেতে তো অনেক টেস্ট। নীলা বলল, ভাবি কি আপনাকে এইভাবে খাইয়ে দেয় না? এই রে, এবার কি বলবো? আমি বললাম, আরে সেই কথা আর বলো না, তোমার ভাবি তো। কথা শেষ না হতেই ফোনটা কেঁপে উঠলো। পকেট থেকে বের করে দেখি অফিসের এমডি ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। এমডি সাহেব বলল, ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে একটু অফিসে আসতে পারবেন কি? আমি বললাম, আঙ্কেল আপনাকে আমি কতবার বলবো আপনি আমাকে স্যার বলে ডাকবেন না, নাম ধরে ডাকবেন। এমডি সাহেব বলল, আচ্ছা বাবা তুমি আজকে অফিসে আসতে পারবে? আমি বললাম, আচ্ছা দেখি কয়টার সময়? এমডি সাহেব বলল, দুপুর 2টা থেকে 3টার মধ্যে এসো। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল। এমডি সাহেবের সাথে কথা বলেই ফোনটা রেখে দিলাম। এরপরে ফুচকার যা বিল হয়েছে তা পে করে নেহাকে গেটের কাছে যেতে বললাম। এরপরে আমি পার্কিং লটে গিয়ে বাইকটা নিয়ে গেটের সামনে আসলাম। বাইকে ওঠার সময় ঘটলো এক বিপত্তি। আমি মিম আর নেহাকে বাইকে উঠতে বললাম, কিন্তু আমার মেয়ে ওর মামুনিকে ছাড়া বাইকে উঠবে না। আমি কিছুই বুঝি না যে এই ছোট বাচ্চার কি করে তার মামুনির প্রতি এতটা টান, কয়দিনের পরিচয় হবে। আমি ধমক আর রেগে বললাম, দেখো মিম এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার ধমক শুনে আমার মেয়ে কান্না করতে লাগলো। এ তো আরেক ঝামেলায় পড়লাম। মিমকে কান্না করতে দেখে সামিয়া বলল, থাক ওকে কিছু বলো না, আমি ওকে নিয়ে রিক্সায় করে যাচ্ছি। নেহা তুমি বাইকে ওঠো। নেহা বলল, না তুমি মিমকে নিয়ে বাইকে যাও, আমি রিক্সায় করে যাচ্ছি। আর মিম রিক্সায় উঠলে কান্না করে। নেহার কথা শুনে সামিয়া আমার দিকে তাকিয়ে থাকলো, হয়তোবা আমি ওঠার অনুমতি দিব এই আশায়। আমি সামিয়াকে বললাম, বাসা ভাড়া দেওয়ার পরে আবার বাইকে করেও নিতে হবে? শুনুন, আমি আমার মেয়ের জন্য আপনাকে বাইকে করে নিচ্ছি, এর থেকে বেশি কিছুই নয়। সামিয়া খুশি হয়ে বাইকে উঠে পড়লো। আর আমার মেয়ে আমার সামনে বসে পড়লো। সে নাকি তার মামুনির কোলে বসবে, তাহলে এখানে কেন? বাইক স্টার্ট দিতেই সামিয়া আমার কাঁধে হাত রেখে আমাকে জড়িয়ে ধরতে চাইলো। আমি বাইকটা বন্ধ করে সামিয়াকে বললাম, আমার মতো চরিত্রহীন ছেলের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন কেন? আপনিও তো নষ্ট হয়ে যাবেন, তাই বলে কি দূরত্ব বজায় রেখে বসছেন? আমার কথা শুনে সামিয়া আমার ঘাট থেকে হাতটা নামিয়ে একটু সরে বসলো। আমি একটা মুচকে হাসি দিয়ে বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তা সামিয়া আমার দিকে এগিয়ে আসেনি, এমনকি শরীরটা টাচও করেনি। তবে বাইক ব্রেক করার সময় আমার দিকে কিছুটা ঝুঁকিয়ে এসেছিল, কিন্তু সাথে সাথে আবার ঠিক হয়ে বসেছে। বাসায় পৌঁছানোর পর ওদেরকে নামিয়ে দিয়ে বাইকটা পার করে আমিও বাসার ভিতরে ঢুকলাম। সোজা আমার রুমে গিয়ে গোসল করে জোহরের নামাজ পড়ে আমার রুমে এসে বসে আছি। একটু পরে সামিয়া আমার রুমের দরজার সামনে এসে মাথা নিচু করে বলল, আসতে পারি কি? আমি বললাম, আমার মতো চরিত্রহীনের রুমে কি প্রয়োজন, আসুন। সামিয়া বলল, আমি তোমাকে একটা কথা বলবো, একটু শুনবে প্লিজ? আমি সামিয়ার দিকে তাকিয়ে দেখি আমার কাছে হাত জোর করে বলতেছে। আমি বললাম, বলুন। সামিয়া বলল, শাহিদ তুমি আমাকে যেই কষ্ট দাও না কেন আমি সব সহ্য করব, কিন্তু প্লিজ তুমি অন্য কোনো মেয়ের সাথে হেসে গেলে কথা বলো না, এটা আমি মেনে নিতে পারি না।
তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার কলেজেটা মনে হয় কেউ বের করে নেয়। প্লিজ তুমি এই কথাটা রাখো, এটা আমার পার্সোনাল লাইফ। আমি কার সাথে হেসে খেলে কথা বলবো এটা আমার ব্যাপার, এতে কারো কিছু হলে আমি দায়ী নয়। এখন আপনি যেতে পারেন। সামিয়া আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল, কারণ সে জানে শাহিদ এক কথা একবারই বলে। আমি রুমে বসে ফোন টিপতেছি। একটু পরে আমার মেয়ে এসে লাঞ্চ করার জন্য ডেকে গেল। আমিও লাঞ্চ করতে নিচে গেলাম। ডাইনিং টেবিলে গিয়ে দেখি নেহা একাই বসে আছে। আমি নেহাকে বললাম, নেহা তো ম্যাম কই? নেহা বলল রুমে আছে। আমি বললাম লাঞ্চ করবে না? নেহা বলল বিকেলে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে একবারে রাতের জন্য খাবার নিয়ে আসবে। আমি বললাম রেস্টুরেন্টে যাবে কেন? নেহা বলল তো কোথায় খাওয়া দাওয়া করবে? আমি বললাম কোথায় খাওয়া দাওয়া করবে মানে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। নেহা বলল তুমিই তো নিষেধ করেছো। নিজেকে নিজের কাছে খারাপ মনে হলো। মেয়েটা একা কোথায় খাবে? আর না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আজ থেকে আমাদের সাথে খেতে বলিস। নেহা বলল সত্যি বলতেছো? আমি বললাম এতে খুশি হওয়ার কিছু নেই। নেহা বলল নেহা আর মিম সামিয়াকে ডাকতে ওর রুমে গেল, আর আমি একাই লাঞ্চ করে রুমে আসলাম। 3টার সময় বাইক নিয়ে অফিসে গেলাম। অফিসে গিয়ে স্টাফদের সাথে কিছুক্ষণ কথা বলে এমডি সাহেবের রুমে গেলাম। আমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। ওনাকে বসতে বলে আমি তার সামনের চেয়ারে বসলাম। আমি বললাম আঙ্কেল কি সমস্যা হয়েছে যার জন্য এত জরুরি তলব? এমডি সাহেব বলল আসলে বাবা, আমাদের কোম্পানির লন্ডনের যে ব্রাঞ্চ আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, আর তারা তোমাকে সেখানে যেতে বলে। আমি বললাম ও আপনি যাবেন না? এমডি সাহেব বলল না বাবা, সেখানে আমি গেলে হবে না, সেখানে তোমাকে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার সাথে তো একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। এমডি সাহেব বলল সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমার পিএ বর্ষা যাবে। বর্ষার সাথে তোমার পরিচয় করিয়ে দেই। আমি বললাম আচ্ছা আঙ্কেল। এরপরে তিনি ফোন করে তার পিএ কে আসতে বললেন। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলেন। মেয়েটিকে দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ মেয়েটি হলো আমার ক্লাসমেট তৃষা। খুবই ভদ্র এবং সুন্দরী মেয়ে, পড়ালেখায় ভালো, ক্লাস তেমন করতো না। শুনেছিলাম কোনো এক অফিসে জব করে, আর মাঝে মাঝে ক্লাস করে। আর্থিক সমস্যার জন্য জব করে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতো। কিন্তু এই মেয়ে যে আমার অফিসে জব করে তা আমি জানতাম না, আর জানবই বাকি করে। আমি তো তেমন অফিসে আসি না, আসলেও এমডি সাহেব এবং স্টাফদের সাথে কথা বলে চলে আসি। তবে কোনোদিন তিশার সাথে দেখা হয়নি। আর তিশার আরেক নাম বর্ষা। আমি তিশাকে বললাম আরে তিশা, তুমি এখানে জব করো? তিশা বলল হ্যাঁ, আমি আপনার অফিসে জব করি। আমি বললাম আরে আমাকে আপনি করে বলতে হবে না, তুই করে বলবা। গাইস, এই ভিডিও টার্গেট হচ্ছে 500 লাইক এন্ড 500 কমেন্ট। আই হোপ তোমরা কমপ্লিট করে দিবা। সো বেশি বেশি সাবস্ক্রাইব করো এন্ড লাইক কমেন্ট শেয়ার করে দাও। তিশা বলল আচ্ছা। এরপরে এমডি সাহেব আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন। আসলে আমি কোনোদিন ব্যবসায় হাল না ধরায় এত কিছু বুঝি না। জয়েন করেছিলাম একজন সাধারণ কর্মী হিসাবে, কিন্তু এরকম ভাবে বস হিসাবে নয়। আগামীকাল সকাল 7টায় আমাদের ফ্লাইট, সেখানে প্রায় 2 দিন থাকতে হবে। অফিস থেকে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মিম, নেহা আর সামিয়া সোফায় বসে থেকে গল্প করতেছে। আমাকে দেখে মিম জড়িয়ে ধরে বলল বাব্বাই কোথায় দিয়েছিলে? আমি ওকে চুমু দিয়ে বললাম অফিসে গিয়েছিলাম আম্মু, এই নাও তোমার চকলেট, বসে থেকে খাও। মিম বলল আচ্ছা বাবাই। রাতে মিম, নেহা, সামিয়া আর আমি একসাথে ডিনার করতেছি। মিম সামিয়ার কোলে বসে থেকে খাচ্ছে, আর সামিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি সেদিকে খেয়াল না করে ডিনার শেষ করে নেহাকে বললাম নেহা, কালকে সকালে আমি লন্ডন যাব। শাহিদের কথা শুনে সামিয়ার গলায় ভাত আটকে যাওয়ার মতো অবস্থা। সে ভেবেছে শাহিদ তার জন্য এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। মুহূর্তে যেন সামিয়ার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এই কাছে পেয়ে বুঝে হারিয়ে ফেললো। নেহা বলল কেন ভাইয়া? আমি বললাম অফিসের কাজে। নেহা বলল ও কয়দিনের জন্য? আমি বললাম 2 দিন পর চলে আসব। শাহিদের কথা শুনে সামিয়া কিছুটা শান্তি পেল। নেহা বলল ঠিক আছে ভাইয়া। আমি রুমে এসে ড্রেস প্যাক করতে লাগলাম। প্যাক করা শেষে ঘুমিয়ে পড়লাম। ফজরের নামাজ পড়ে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে নাস্তা করলাম। এরপরে আমার মেয়েকে কিছুক্ষণ আদর করে ওদেরকে বিদায় দিয়ে বাসা থেকে বের হলাম। এরপরে ড্রাইভার আঙ্কেলকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্টে পৌঁছে দেখি তিশা ওয়েটিং রুমে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। একটু পরে আমরা ফ্লাইটে উঠলাম। তার কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ছেড়ে দিল। দীর্ঘক্ষণ আকাশে উদয়মান থাকার পরে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। এয়ারপোর্টের কাজ শেষ করে আমরা আমাদের অফিস থেকে পাঠানো গাড়ি করে হোস্টেলে গেলাম। এরপরে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু রেস্ট নিয়ে অফিসে গেলাম। অফিসের সমস্যা সমাধান করতে বেশ সময় লাগলো, তবে একদিনেই সমাধান হয়েছে।
পরের দিন লন্ডন শহরটা ভালোভাবে ঘোরাফেরা করে কিছু মুহূর্তকে ক্যামেরা বন্দি করে নিলাম। এইভাবে কেটে গেল 2টা দিন। আজকে রাতে আমাদের ফ্লাইট। নেহা, মিম আর মিমের মামুনির জন্য কেনাকাটা করলাম, আর তিশাকে তার পছন্দ মতো কিছু কিনে দিলাম। হোস্টেল থেকে বের হয়ে এয়ারপোর্টে আসলাম। কিছু সময় আছে, তাই লন্ডন এয়ারপোর্টটা ঘুরে দেখতেছি। একটু পরে আমাদের ফ্লাইট ছেড়ে দিবে, তাই ফ্লাইটে ওঠার জন্য বলতেছে। আমরা আর দেরি না করে ফ্লাইটে উঠে পড়লাম। বাংলাদেশে বিমান ল্যান্ড করার পরে আমি আর তিশা বের হয়ে বিমান থেকে আসলাম। চেকপোস্টে সবকিছু চেক করার পর বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর তিশা গাড়িতে উঠলাম। এরপরে তিশাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। এই কয়দিনে তিশা আর আমি বেশ ফ্রি হয়ে গেছি। বাসায় আসতেই আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওকে আদর করে চকলেটের একটা বক্স দিলাম। ড্রয়িং রুমে এসে নেহাকে ডেকে সামিয়া আর ওর জন্য যা কিছু এনেছি সব দিয়ে দিলাম। রুমে এসে ফোনটা পকেট থেকে বের করে ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি সামিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আমি বললাম, কি হয়েছে? সামিয়া কোনো কথা না বলে আমার জামার কলার চেপে ধরে বলল, তোকে না বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? তাহলে এই তিশাকে? সামিয়া কথাগুলো চিৎকার করে বলল। আমি ঠাস ঠাস করে গালে 2টা থাপ্পড় দিয়ে বললাম, তোকে আমি নিষেধ করিনি যে তুই আমার পার্সোনাল লাইফে নাক গলাবি না? এখন রুম থেকে বের হয়ে যা, তোকে যেন চোখের সামনে না দেখি। দরজা বন্ধ করে দিয়ে বেডে এসে শুয়ে পড়ে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি সামিয়ার সাথে এসব ঠিক করতেছি? সে যদি ভালো না বাসতো তাহলে এত অত্যাচার সহ্য করতো না। পরক্ষণেই মনে হলো, না না শাহিদ, তুই কি ভাবতেছিস এসব? আজকে সারাদিন এবং সারা রাত সামিয়া আমার সামনে আসেনি। পরদিন সকালে নাস্তা করে কলেজে গেলাম। সামিয়া নাকি আগেই এসেছে। কলেজে গিয়ে দেখি বন্ধুরা বসে থেকে আড্ডা দিচ্ছে। আমি ওদের পাশে গিয়ে বসলাম। লন্ডন সম্পর্কে কথা বলতেছি। একটু পরে মিমি পাশে এসে বসে বলল, শাহিদ, তুই নাকি লন্ডনে গিয়েছিলি? কেমন ঘোরাফেরা করলি? আমি বললাম, খুব ভালো, দেখার মতো অনেক কিছু আছে। মিমি বলল, তো কিছু ক্যামেরা বন্দি করনি? আমি বললাম, করেছি, দেখবে? মিমি বলল, কোনোদিন তো যেতে পারবো না, দেখাও দেখি। এরপরে আমি মিমিকে আমার ফোন বের করে পিকচারগুলো দেখাচ্ছি, আর মিমি প্রশ্ন করতেছে, এইটা কি ওইটা কি? আমিও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যার ফলে আমি আর মিমি একেবারে ঘনিষ্ঠ, মানে কাছাকাছি চলে এসেছি। আর আমার বন্ধুরা পাবজি খেলতেছে। হঠাৎ করে বুঝতে পারলাম সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে দেখি সামিয়া আমার দিকে তাকিয়ে আছে আর চোখে পানি টলমল করতেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে ওর রুমে চলে গেল। এটা দেখে ইকবাল বলল, শাহিদ, অনেক হয়েছে, এবার আপন করে নে। দেখলি না কিভাবে তোর দিকে তাকিয়ে আছে? মিমি বলল, হ্যাঁ শাহিদ, তুমি ওকে আর কষ্ট দিও না। আমি বললাম, আরে এটা আবেগ। সাকিব বলল, এটাকেও তুই আবেগ বলতেছিস? আমি বললাম, সে যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে পরীক্ষা দিতেই হবে। রিয়াদ বলল, কি পরীক্ষা? আমি বললাম, তুই সামিয়াকে ভালোবাসার কথা বলবি, মানে তুই তাকে ভালোবাসিস, আর সে যদি রাজি হয় তাহলে আমাকে ভালোবাসেন না। রিয়াদ বলল, আমি 100% শিওর তোকে ভালোবাসে, এতে আমাকে এসব বলার কি আছে? আমি বললাম, আমাকে সে ভালোবাসে না, আর যদি ভালোবাসে তাহলে তোরা যা খাইতে চাস আমি খাওয়াবো। রিয়াদ খুশি হয়ে বলল, সত্যি? আমি বললাম, রিয়াদ বলল, আচ্ছা চল। আমি বললাম, কোথায়? রিয়াদ বলল, তোরা আয় আমার সাথে। আমরা ওর সাথে সামিয়ার রুমের কাছে গেলাম। রিয়াদ আমাদেরকে একটু সাইডে থাকতে বলল। এরপরে রিয়াদ সামিয়াকে তার রুমের একটু বাইরে আসতে বলল। সামিয়াও আসলো, এসে বলল, কি হয়েছে? রিয়াদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে ম্যাম, কিভাবে যে বলি, আমি তো ভয় পেয়ে গেলাম। বল বেটা কি? রিয়াদ আর সামিয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। সামিয়া বলল, বলো, সমস্যা নেই। রিয়াদ বলল, ম্যাম, আমি আপনাকে ভালোবাসি। সামিয়া রেগে গিয়ে বলল, হোয়াট? রিয়াদ বলল, ম্যাম, আপনাকে সত্যিই ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে সামিয়া ঠাস ঠাস করে রিয়াদের গালে চড় মেরে দিয়ে বলল, কি বললি? আবার বল। রিয়াদ বলল, সরি ম্যাম, আমি আপনাকে ভালোবাসি না, এসব শাহিদের জন্য হয়েছে। তো আমি রিয়াল সরি গাইস, আমি হেসে ফেলছি। যাই হোক, সামিয়া বলল, মানে? এরপরে রিয়াদ আমাদের ডাক দিল। আমি ভয়ে ভয়ে গেলাম। রিয়াদ বলল, আসলে ম্যাম, শাহিদ আপনাকে এসব বলতে বলেছে। সে আমার সাথে বাজি ধরেছে যে যদি আপনি রিয়াদের আর কোনো কথা না শুনে, সামিয়া আমার শার্টের কলার ধরে ও রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। এরপরে আমার সামনে এসে আবার আমার কলার ধরে আমার চোখে চোখ রেখে বলল, তুই আমাকে ভালোবাসিস কিনা?
মানুষ কি ভুল করে না? আমার জায়গায় যদি তুই হইতিস তাহলে তুই কি করতিস? তোকে আমার প্রথমে বিশ্বাস হয়েছিল তুই এসব করবি না, কিন্তু তোর প্রতি একটা রাগ থেকে যায়। এই কলেজে যেদিন তোকে দেখেছিলাম সেদিন যে খুশি হয়েছিলাম তা বোঝাতে পারবো না। মনে করেছিলাম তুই আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলবি আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু না। আবার তোকে কাছে পাওয়ার জন্য আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট করলাম, কিন্তু সেখানেও হলো না। কলেজের প্রিন্সিপাল স্যারকে বলে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করলাম, যেটা এই কলেজে কয়েক বছর ধরে বন্ধ ছিল, কিন্তু সেখানে গিয়েও তুই আমাকে দূরে ঠেলে দিলি। এরপরে তোর অপমান সহ্য করে মিথ্যা অভিনয় করে গেলাম তোর বাসায়, সেখানে প্রতিদিন থাপ্পড় আর অপমান সহ্য করে থাকলাম, কিন্তু ফলস্বরূপ পেলাম অবহেলা। আর আজকে তুই আমাকে বাজির বস্তু বানিয়ে ফেলেছিস। কথাগুলো বলেই সামিয়া নিচের দিকে তাকিয়ে রইল, ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ভাবতে লাগলাম আসলেই তো সামিয়ার জায়গা যদি আমি হতাম তাহলে কি করতাম। তারপরে আমাকে পাওয়ার জন্য সে যে অপমান অত্যাচার সহ্য করতেছে। নেহার মুখে শুনেছি সামিয়া রাতে যখন একা একা থাকে তখন আমার ছবিটা মোবাইলে বের করে দেখে আর কান্না করে, আর তাকেই আমি সামিয়া আমার কলার ছেড়ে দিয়ে মাটির দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা শাহিদ, তোমার কাছে কি আমি এত বড়ই পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না? আমাকে মাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলা যায় না কি, সামিয়া আমি তোকে ভালোবাসি। বেশ, তোমাকে বলতে হবে না। আমি যেহেতু খুবই বেশি পাপ করে ফেলেছি যার কোনো ক্ষমা নেই, তাহলে আমি চলে যাব তোমাকে ছেড়ে। কোনোদিন আর আসবো না ভালোবাসার দাবি নিয়ে। গাইস, আজকের পার্ট এই পর্যন্ত।